চাচা, আপনার সেই সাহায্য ভুলিনি। আপনি না থাকলে হয়তো আমি আজ এখানে থাকতাম না। আপনি শুধু একজন রিক্সাওয়ালা না, আমার অভিভাবক ছিলেন ঢাকায়। আমরা দুজনেই চোখের জল গোপন করার চেষ্টা করলাম। পাশে দাঁড়িয়ে থাকা রাইসা মোবাইলে ভিডিও করছে আর বলল, রাইসা বলল, এই অংশটা আমার মুভির সবচেয়ে ইমোশনাল সিন হবে। টাইটেল হবে যার হৃদয়ে জায়গা তার কাছে ঠিকানা লাগে না। রাইসার কথায় আমরা সবাই হেসে উঠলাম। আব্বু আম্মু চাচা চাচি সবাই তাদের সাথে পরিচয় করিয়ে নিল। বিকেলে সবাই উঠোনে বসে গ্রামের ঐতিহ্য অতিথিয়তা উপভোগ করছে। চুলায় ধীরে ধীরে হাঁড়িতে ভাত ফুটছে, পাশে শুকনা কাঠের ধোয়া। এমন সময় আব্বু বলে উঠল, সবার দৃষ্টি আকর্ষণ করছি। আমরা সবাই আব্বুর দিকে তাকিয়ে রইলাম। তখন আব্বু বলে উঠল, আমরা তো সবাই জানি নিশি মামুনি প্রেগনেন্ট, তাই না? সবাই বলল হ্যাঁ। আব্বু বলল, তো সেই উপলক্ষে বাসায় একটা অনুষ্ঠান করতে চাচ্ছি। সব আত্মীয় স্বজন দাওয়াত করে এনে খাওয়াবো, আর ইনারা তো আছেই, কেমন হয়? চাচ্চু বলল, খুব ভালো আইডিয়া ভাইজান। আম্মু বলল, আমার মনের কথা বলছো। আব্বু বলল, তাহলে 2 দিন পর অনুষ্ঠানের ডেট ফিক্সড করি। চাচ্চু বলল ওকে। তারপর যে যার মতো আড্ডা দিতে লাগলো। নিশি আমার কাছে এসে বসলো। আমি রাইসা নিশি অনেকক্ষণ আড্ডা দিলাম। পরের দিন সকালবেলা রাইসা আমাকে বলল, দীপু। আমি বললাম, বলো। রাইসা বলল, আমাকে তোমাদের গ্রামটা ঘুরিয়ে নিয়ে আসবে। আমি বললাম, আচ্ছা ঠিক আছে। বলেই আমি নিশিকে বলে রাইসাকে নিয়ে গ্রাম ঘুরতে বের হলাম। যদিও নিশি যেতে না দেওয়ার পক্ষেই, কিন্তু মুখে কিছুই প্রকাশ করেনি। রাইসা আর আমি পাশাপাশি হাঁটছি। কাঁধে কাঁধ ছুঁয়ে যাচ্ছে হালকাভাবে, গা ঘেঁষে হেঁটে যাচ্ছে রাইসা। কেমন যেন অন্যরকম অনুভূতি অনুভব করছি। চারপাশে ধান ক্ষেতের সবুজে সবকিছু যেন থেমে আছে, শুধু আমি আর রাইসা হাঁটছি নিঃশব্দে। রাইসা হঠাৎ থেমে গিয়ে বলল, জানো, তোমাদের গ্রামটা যেন কোনো এক গল্পের পাতা থেকে উঠে আসা। আমি বললাম, গল্প শুনতে ভালোবাসো নাকি? রাইসা বলল, ভালোবাসি, তবে বাস্তবের গল্পগুলোই আসলে সবচেয়ে বেশি ছুঁয়ে যায়। আমি তাকিয়ে দেখি ওর চোখে এক অদ্ভুত কোমলতা। শহরের মেয়ে, কিন্তু এই গ্রামের আলো বাতাসে ও যেন বদলে যাচ্ছে একটু একটু করে। আমি বললাম, এই গ্রামের প্রতিটা গাছ, প্রতিটা পাখির ডাকেও একটা গল্প আছে রাইসা, শুনে বোঝার কান চাই। রাইসা আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। আমি একটু অস্বস্তিতে মুখ ঘুরিয়ে ফেললাম। তখন ও হঠাৎ আমার হাতটা ধরে বলল, দীপু, যদি বলি আমি তোমার পাশে এমন করে সারা জীবন হাঁটতে চাই, বিশ্বাস করবে? আমি চমকে তাকালাম ওর দিকে। ওর চোখে কোনো দুষ্টমি নেই, কোনো খেলা নেই, শুধু গভীর এক সত্য। আমি বললাম, রাইসা, তুমি এগুলো কি বলছো? পাগল হয়ে গেলে নাকি? তুমি আমার বন্ধু আর নিশি আমার ওয়াইফ। আমি এখন নিশির পেটে আগন্তুক বাচ্চাটার বাবা। কিভাবে এগুলো কথা বলছো? রাইসা বলল, সম্পর্কের গুন্ডি অনেক কিছুই ঠিক করে, কিন্তু হৃদয়ের টান কে থামাতে পারে বলো? তুমি তো জানো আমি তোমাকে কলেজ লাইফ থেকেই ভালোবাসি, আর এখানে আসার পর থেকে সেই অনুভূতিটা আটকাতে পারলাম না, তাই বলেই দিলাম। আমি হতবাক হয়ে তাকিয়ে আছি রাইসার দিকে। এমন একটা মুহূর্তে এমন একটা স্বীকারোক্তি, মাথার ভিতর যেন ঝড় বয়ে যাচ্ছে। আমি বললাম, রাইসা, তুমি বুঝতেছো না তুমি কি বলছো। আমি এখন একটা সংসারের অংশ, একটা ভবিষ্যতের দায়িত্ব আমার কাঁধে। তুমি আমার পুরনো বন্ধু। তোমার এই অনুভবটা হয়তো একতরফা, কিন্তু আমি। রাইসা হঠাৎ মুখে আঙ্গুল দিয়ে আমাকে থামিয়ে দিল। রাইসা বলল, আমি জানি তুমি কি বলতে চাও দীপু। আমি কোনো অনুচিত দাবি করিনি, শুধু নিজের ভালোবাসাটা স্বীকার করলাম। আমি জানি তুমি কার, জানি তুমি কার সঙ্গে সুখে আছো। তবু একটা মনের কথা চেপে রাখা বড় কষ্টের। তার চোখে পানি চিকচিক করছে। আমি কিছু বলার আগেই সে মুখ ঘুরিয়ে হাঁটতে শুরু করলো। আমি কিছুটা দুঃখ, কিছুটা অপরাধ বোধ নিয়ে দাঁড়িয়ে রইলাম। পিছন থেকে তাকিয়ে দেখলাম রাইসার চলার ভঙ্গিও এখন আর কোনো ছন্দ নেই, কেমন যেন ভেঙে পড়েছে সে। কিছুক্ষণ গ্রামটা ঘুরে বাড়ি ফিরে আসলাম। বাড়ি ফিরে আসার পর আমি চুপচাপ হয়ে গিয়েছি। ভিতরে ভিতরে একটা অদ্ভুত টানপোড়েন কাজ করছিল। রাইসার কথাগুলো বারবার কানে বাজছে। আমি জানিও আমাকে সত্যি ভালোবাসে, কিন্তু সেই ভালোবাসার জায়গা নেই এখন আমার জীবনে। নিশি আমার স্ত্রী, আমাদের একটা ভবিষ্যৎ, একটা সন্তান। আমি বারান্দায় দাঁড়িয়েছিলাম, সূর্য তখন ডুবে যাচ্ছে, গ্রামের আকাশে লালচে আভা। এমন সময় নিশি এসে পাশে দাঁড়ালো। কিছুক্ষণ নীরব থেকে হঠাৎ বলল, তুমি ঠিক আছো তো দীপু ভাইয়া? আজকে একটু চুপচাপ মনে হচ্ছে। আমি মুখে হাসি আনার চেষ্টা করলাম আর বললাম, হ্যাঁ ঠিক আছি।
একটু ক্লান্ত। নিশি কিছুক্ষণ চুপ করে রইল, তারপর আমার কাঁধে মাথা রেখে বলল, জানো, মা হওয়ার অনুভূতিটা কেমন যেন অলৌকিক। মনে হয় বুকে একটা নতুন পৃথিবী গড়ে উঠেছে। ওর কথায় আমার বুকে কেমন যেন ভরে উঠল। আমি হাতটা ওর মাথায় রাখলাম, একটা শান্তি খুঁজে পেলাম ওর সেই মায়াময় মুখে। রাতে সবাই অনুষ্ঠান নিয়ে ব্যস্ত, বাড়ির উঠোনে বাতি লাগানো হচ্ছে, রান্নার তালিকা তৈরি হচ্ছে, অথচ আমার ভিতরে এক অদৃশ্য দ্বন্দ্ব। রাইসা আর আমি মুখোমুখি হচ্ছি না, অথচ চোখে চোখ পড়ছে প্রায়ই। আর তার সেই চোখে অজস্র অজানা কথা, অপূর্ণ বাসনা। রাত গভীর হলো, সবাই ঘুমিয়ে পড়েছে, আমিও ঘুমিয়ে পড়লাম। হঠাৎ মোবাইলে একটা মেসেজ হলো। মেসেজটা ছিল রাইসার। রাইসা বলল, ভালোবাসা যদি ভুল হয় তবে ভুলের মধ্যেই আমি বাঁচতে চাই, কিন্তু বিশ্বাস করো, আমি কখনো তোমার সংসার ভাঙার কথা ভাবিনি। তোমায় হারিয়ে ফেলবো জেনেও ভালোবেসেছি। কিন্তু দুর্ভাগ্যক্রমে মেসেজটা নিশি পড়ে ফেললো। মেসেজটা পড়ে নিশির বুকটা কেমন যেন মোচড় দিয়ে উঠলো। মনে হলো নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। রাত যত গভীর হচ্ছে, নিশির চোখ থেকে ততই ঘুম উধাও হচ্ছে। চারপাশ নিঃশব্দ, নিশির চোখে ঘুম নেই, পাশে আমি গভীর ঘুমে তলিয়ে আছি। মোবাইলের আলোয় বারবার রাইসার মেসেজটা পড়ছে। নিশির চোখে পানি, বুকের ভেতরটা ধকধক করছে। নিশি নিজেই নিজেকে বলতে লাগলো, তুমি কখনোই আমার ছিলে না দীপু ভাইয়া, আমি তাহলে কার আশায় বাঁচছি। পরের দিন সকালবেলায় আমি অনুষ্ঠানের জন্য যথারীতি ব্যস্ত। সব আত্মীয় স্বজন এসে পড়েছে, কিন্তু নিশির চোখে ক্লান্তি, কথাবার্তায় এক অদ্ভুত শীতলতা। সে কিছু বলেনি, কিন্তু ওর চোখ বলছে অনেক কিছু। সন্ধ্যাবেলায় সবাই খাওয়া দাওয়া করে অনেকেই চলে গেছে, সবাই আড্ডা দিতেছে। রাইসা দেখি একা একা দাঁড়িয়ে আছে বাইরের উঠানে। আমিও কিছুটা অস্বস্তিতে ছিলাম, তবুও এগিয়ে গেলাম। তারপর বললাম, রাইসা, তুমি এখানে একা দাঁড়িয়ে আছো কেন? রাইসা হেসে উত্তর দিল, কিছু না, এমনিতেই ভালো লাগছে না। বলেই রাইসা ভিতরে আসলো, কিন্তু পা হঠাৎ স্লিপ করে রাইসা প্রায় পড়ে যাচ্ছিল। আমি ঝুঁকে গিয়ে ওকে ধরে ফেললাম। রাইসার দুহাত আমার গলায়, আমার হাত ওর কোমরে। মুহূর্তটা যেন স্থির হয়ে গেল। আর ঠিক সেই মুহূর্তে নিশি এসে এটা দেখে ফেলে। রাইসা এক ঝটকায় সরে গেল। আমি পিছনে তাকিয়ে দেখি নিশির চোখ ফেটে জল গড়িয়ে পড়ছে। তারপর নিশি বলে উঠলো, তো এভরিওয়ান, অনেক কষ্ট করে গল্পটা বানাচ্ছি, তো তোমরা যদি সেভাবে সাপোর্টই না করো তাহলে আমার কেমন লাগবে। তো আশা করি এই পার্টে তোমরা সবাই 500+ কমেন্ট করে দিবা, আর সবাই বেশি বেশি লাইক করে দিবা।